আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই একটু খেয়াল করো। আমরা গতদিন যেটুকু হয়েছিল তার মধ্যে তার কি কোশ্চেন আছে আগে একটু বলে নাও। গতদিনের যা কিছু হয়েছিল তার মধ্যে কার কি কোশ্চেন আছে বলো তো, আগে থেকে তোমার কোশ্চেন। আর আজকে আমাদের ভোর স্তর থেকে শুরু হবে। হ্যাঁ, সিলম তো আমরা গত দিন করছি। পেরিটোনিয়াম কি চাপা হয়? চাপা হয়। হ্যাঁ, চাপাই ওই যে কোষগুলো একটু চাপা হয়, এই কাছাকাছি থাকে। ভ্রূণ স্তর থেকে শুরু। যাদের হচ্ছে আগের ক্লাস হয়নি, আমার ইউটিউব চ্যানেল থেকে একটু দেখে নেবা। হ্যাঁ, আগের দুইটা ক্লাস দেখে নেবা। হ্যাঁ, বলো। এটা কি স্যার? হাইড্রোস্ট্যাটিক কম্পাউন্ড। আচ্ছা, আরেকটু কি কমাতে হবে এসি না? ঠিক আছে। আচ্ছা, হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল বলতে বোঝায়, শুনে না, হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল বলতে বোঝায় কিছু কিছু সিলোম আছে। সিলোম মানে আমরা জানি আসলে একটা ফাঁকা গহ্বর। মানুষের ক্ষেত্রে, করডাটা পর্বের প্রাণী যারা, তাদের ক্ষেত্রে ফাঁকা গহ্বর, ওই যে পরিপাকতন্ত্র আর দেহ প্রাচীর এর মাঝে ফাঁকা জায়গা, তাই না? এটা তো সিলোম। তো এটা এর মধ্যে কোনো তরলও নাই, কিছুও নাই। কিন্তু যদি কোনো প্রাণীতে সিলোমে দেখা যায় তরল থাকে, মানে পানি, ওই জন্য হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল। ওই পানিটাকেই কঙ্কালের সাথে তুলনা করছে। ওই পানিটা সিলোমটাকে ধরে রাখছে, এই অর্থে ওটাকে হাইড্রো মানে পানি, ওই জন্য আর কি হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল। আচ্ছা, ক্লিভেজ বলি। যে ক্লিভেজের সরল বাংলা অর্থ ভাঁজ। কারণ প্রথম যখন একটা কোষ জাইগোট হয়, এই জাইগোটের মাঝ বরাবর বিভাজনের সময় কি হয়, যে এখান থেকে একটা ভাঁজ শুরু হয়, ভাঁজের মতো গঠন তৈরি করে দুটো কোষ আলাদা হয়, দুই কোষ মাঝ বরাবর বিভক্ত হয়ে যায়। এই জন্য আসলে এটাকে ক্লিভেজ বা ভাঁজ বলা হচ্ছে। আর তোমরা হচ্ছে একটু দেখে নেবা, আগের দুইটা ক্লাস ইউটিউব চ্যানেলে দেখে নেবা। শান্ত বায়োলজি দিয়ে ব্র্যাকেটে লিখবা বায়ো টু প্রথম ক্লাস, সাবস্ক্রাইব আর লাইক। হ্যাঁ, আর সাবস্ক্রাইব দিবা, তাহলে ক্লাসগুলো প্রতিনিয়ত আসবে। হ্যাঁ, লাইক দিতে পারো, নাও দিতে পারো, তবে সাবস্ক্রাইব লাইকেরই টাকা পাবে। তাই তো, তাহলে লাইক দিও। আচ্ছা, তাহলে এখন দেখো ভ্রূণ স্তর সম্পর্কে। হ্যাঁ, ভ্রূণ স্তরে এখানে কিছু কিছু শব্দ আছে, এগুলো আমাদের বোঝা দরকার। এই জন্য আমি লাইন বাই লাইন করছি। যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলো জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার নামক ভ্রূণীয় কোষ সৃষ্টি করে। তো ব্লাস্টোমিয়ার মানেই হলো যে, কতদিন বলছিলাম তাই না, যে ছোট একটা কোষের ব্লাস্ট মানে হলো অপরিণত কোষ, ব্লাস্ট মানে হলো অপরিণত কোষ। তাহলে ব্লাস্টোমিয়ার, মিয়ার মানে অংশ, তার মানে অপরিণত কোষের অংশ। টোটাল একটা, একটু পরে আছে বলছি, টোটাল একটা কোষের মাঝে দুইটা কোষ হলো, তাহলে ওই টোটাল কোষের এরা হলো অংশ, অপরিণত কোষের অংশ, এরা হলো অপরিণত কোষের অংশ। তারপরে ধারাবাহিকভাবে করি। এরপরে দেখো, ও বুঝতে পারছো না? এই সবাই পাইছো তো? রনি ঠান্ডা লাগছে এই কথা বলতে হয় না, গরমকালে ঠান্ডা লাগছে এই কথা বলতে হয় না, বলতে হয় যে গরম লাগছে। জি স্যার, ঠিক আছে। প্রচুর বেশি গরম লাগছে, তো এসি অফ করে দাও। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, এখান থেকে আচ্ছা, আর 5-10 মিনিট পরে আমি এদিকে বন্ধ করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। মানে তোমার ঠান্ডা লাগছে, আমারও স্যার গরম হয়ে যাবে। গরম হয়ে যাবা। স্যার, বোর্ডটা আচ্ছা, উপরের দিক করে তাহলে ঠান্ডা লাগবে। স্যার, ওটা উপরে এই ওটা একাইটা হবে স্যার। এসি রিমোটটা ধার দেন আমাদের। সুইং করে উপরে দিক করে দাও। আচ্ছা দেখো, এরপরে আছে ব্লাস্টোমিয়ার গেল। তারপর হচ্ছে কোষগুলো সজ্জিত হয়ে প্রথমে নিরেট মরুলা, তার মানে এইটা বিভাজিত হতে হতে কোষ তো গোলগোলই হয়, বিভাজিত হতে হতে এরকম একটা অবস্থা তৈরি হয়, যখন কোষগুলো এরকম হয় হতে হতে এই অবস্থাকে বলা হয় মরুলা। মরুলা মানে মরে যাওয়া না, তাই না? আঙ্গুরের খোকা, মরুলা মানে আঙ্গুরের খোকার মতো লাগে, এই জন্য এর নাম হলো মরুলা, আঙ্গুরের খোকা। এরপরে দেখো
মরুলার পরে পরে বলছি পরে ফাঁপা ব্লাস্টুলা। ব্লাস্টুলার বাংলা অর্থ হলো কোষের ফাঁপা হলো। ব্লাস্টুলা এর বাংলা অর্থ হলো এরকম, দেখো কোষটা যখন এরকম চারিদিকে ছড়িয়ে পড়ে তখন এর বাংলা অর্থ হলো ফাঁপা হলো, আসলে কোষের ফাঁপা হলো। ব্লাস্টুলা এর বাংলা অর্থ হলো ফাঁপা হলো। ব্লাস্টুলা এর বাংলা অর্থ হলো ফাঁপা হলো, ফাঁপা হলো। এর বাংলা অর্থ হলো ফাঁপা হলো। যখন এরকম হয় তখন এটাকে বলা হয় ফাঁপা হলো। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে বলছে ব্লাস্টুলা দশা অতিক্রম করে দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্যাস্ট্রুলাতে পরিণত হয়। গ্যাস্ট্রুলা কি? গ্যাস্ট্রুলার বাংলা অর্থ হলো এরকম যখন হবে, যদি এখানে ছবিটা নাই, এক পর্যায়ে এরকম হয়ে যাবে কোষ, এক পর্যায়ে এরকম হয়ে যাবে, দেখুন এক পর্যায়ে এরকম হয়, তখন এটাকে বলে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলার বাংলা লিখতেছি, দাঁড়াও আগে এটা একটু আঁকা নিই। এর মধ্যে আবার আরেকটা কোষের স্তরও তৈরি হয়ে যাবে, এর ভিতরে আরেকটা কোষের স্তর তৈরি হবে। এই অবস্থার নাম হলো গ্যাস্ট্রুলা। তাহলে গ্যাস্ট্রুলা বাংলা অর্থ হলো ছোট পেট। গ্যাস্ট্রুলার বাংলা অর্থ হলো ছোট পেট। কেন এরকম নাম হলো গ্যাস্ট্রুলা? গ্যাস্ট্রুলার বাংলা অর্থ হলো ছোট পেট। এরকম নাম কেন হয়েছে? গ্যাস্ট্রো মানে আসলে পরিপাক তন্ত্র বা পেট এরকম কিছু বোঝায়। যেমন তোমরা জানো ডাক্তাররা আছে, গ্যাস্ট্রোলজি নাম শুনেছো কিনা? গ্যাস্ট্রোলজি ডাক্তার আছে, গ্যাস্ট্রোলজি। হ্যাঁ, তো এই গ্যাস্ট্রোলজি মানে হলো পেট সংক্রান্ত। তো এখানে গ্যাস্ট্রুলা বলতে ছোট পেট বোঝায়, কারণ প্রথমে এখানে একটা পেটের মতো ফাঁপা জায়গা হয়েছে। তো এই ফাঁপা জায়গা এটা কিন্তু এক পর্যায়ে পরিপাক নালী তৈরি করবে। এই জিনিসটা এক পর্যায়ে পরিপাক নালী তৈরি করবে। এইটা কিন্তু আসলে পায়ু। মানুষের ক্ষেত্রে সবার আগে হলো হাগার জায়গা তৈরি হয়, তারপরে খাওয়ার জায়গা তৈরি হয়। বুঝতে পারছো? তো এটা কিন্তু আসলে পায়ু তৈরি হবে। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে যে এই জন্য এটাকে এটা এক পর্যায়ে তো এই মুখটা পায়ু, কিন্তু এটা আস্তে আস্তে পেটের দিকে পরিপাক নালী তৈরি করতেছে, আস্তে আস্তে উপরের দিকে আবার ছিদ্র করে ফেলবে। হ্যাঁ, তো তাহলে এই জন্য এর নাম হলো গ্যাস্ট্রুলা, মানে ছোট পেট। এর বাংলা অর্থ হলো ছোট পেট, ছোট পেট। তো হাগার জায়গা শুনে তোমরা এমন করছো যে মনে হচ্ছে তোমরা কোনোদিন হাগোই না। তাহলে হলো গ্যাস্ট্রুলা হলো। এরপর হচ্ছে প্রাণীর প্রাথমিক শ্রেণীবিন্যাসে ভ্রূণস্তর বিশেষ ভূমিকা পালন করে। প্রাথমিক শ্রেণীবিন্যাসে অর্থাৎ ভ্রূণ দেখা যায় যে তোমার গরুর ভ্রূণ, মানুষের ভ্রূণ, ছাগলের ভ্রূণ সবাই কিন্তু এরকমই হয় প্রাথমিক অবস্থায়। পরে কিন্তু এক একটা ভ্রূণ এক একটা প্রাণী তৈরি করে ফেলে। কেউ গরু তৈরি করে, কেউ মানুষ তৈরি করে, কেউ ছাগল তৈরি করে। মানে তার মানে কি ভ্রূণ কিন্তু সবগুলাই উচ্চ শ্রেণীর ক্ষেত্রে সবগুলো এরকমই হয় দেখতে। পরে কিন্তু জিনগত কারণে এক এক প্রাণী তৈরি করে ফেলে। বুঝতে পারছো? জিনগত কারণে কোষের মধ্যে যে জিন আছে ওই জিনের কারণে এক একজন এক এক রকম হয়ে যায়। মানুষের ভ্রূণে যদি আমি জিন পরিবর্তন করতে পারি তাহলে কি ছাগল হবে? হ্যাঁ, অবশ্যই। মানুষের জিনের মধ্যে তুমি সব ফেলে দিয়ে যদি ছাগলের জিন ঢুকায় দাও তাহলে তো ছাগলই তৈরি হবে। অনেক সময় কি হয়, মানুষের পেট থেকেও নাকি অনেক সময় একটু অন্য কিছু হয় এরকম শোনা যায়। তো এটা কিন্তু ওই মিউটেশন, হঠাৎ করে জিনের মধ্যে পরিবর্তন, সেজন্য নাকি মানুষের পেট থেকেও অনেক সময় এটা সেটা আর কি শোনা যায়। হ্যাঁ, সাপ বের হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে যে জিনগত ঘাত। আর এটা তো আমরা তো আর নিজেরা পুরো পেটের মধ্যে যায় বানাই না, তাই না? এইটা সম্পূর্ণ স্রষ্টার ব্যাপার। আল্লাহ এখন যেভাবে বানাবে সেটাই, যা বানাই দিবে তাই নিতে হবে। তোমার হাতে তোমার করার কিছু আছে? তুমি যদি মনে করো যে আমি হচ্ছে যে মেয়ে হয়ে জন্মাবো বা আমি ছেলে হয়ে জন্মাবো, তোমার ক্ষমতা নাই, তোমার মা বাবারও ক্ষমতা নাই, তাই কি না? সবটাই হলো জিনগত ব্যাপার। আচ্ছা, এবার আমরা একটু আসি যে দ্বিস্তরী আর ত্রিস্তরী ভ্রূণ এই ব্যাপারটা। নিম্ন শ্রেণীর কিছু জীবে দ্বিস্তরী ভ্রূণ হয়, অর্থাৎ এই যে ব্লাস্টুলা এক পর্যায়ে এটা তিনটা কোষের স্তরে পরিণত হয়ে যায়। মানে ধরো এখানে একটা কোষের স্তর, তারপরে এর বাইরে আরেকটা কোষের স্তর,
ক্লাসের উপরে এটা সলভ হয়ে যায় হ্যাঁ এবার ওটার নাম কি স্যার ওটার নাম একটা নাম আচ্ছা আগে আমি লিখে দিই। এরকম হলে এটাকে বলা হয় দ্বিস্তরীয় ভ্রূণ। এর হলো উপরেরটার নাম হলো অ্যাক্টোডাম, বাইরে থেকে তাই অ্যাক্টো মানে বাইরে, অ্যাক্টো মানে বাইরে, ডাম মানে ত্বক, কি বাইরের ত্বক। আর আরেকটা হচ্ছে ভিতরেরটা, এর নাম হলো অ্যান্ডোডাম। এর নাম হলো অ্যান্ডোডাম, অ্যান্ডো মানে ভিতরে, অ্যান্ডোডাম মানে হলো অ্যান্ডো মানে ভিতরে, ডাম মানে ত্বক, ভিতরের ত্বক। আর মাঝে আছে এই যে এটা সবুজ কালি, এটার নাম হলো মেসোগ্লিয়া। মেসো মানে হলো মাঝে, গ্লিয়া মানে আঠা। মেসো মানে কি মাঝে, আর গ্লিয়া মানে কি আঠা। মানে দুই স্তরের মাঝে এটা আঠার মতো কাজ করে, দুইটা স্তরকে কি করছে আঠার মতো ধরে রাখছে, এই জন্য এরকম নাম। ব্লাস্টুলা তৈরি হওয়ার পরে কি এটা তৈরি হয় তাহলে কি গ্যাসটুলা তৈরি হয় আমাদেরকে হ্যাঁ গ্যাসটুলাটা কোন হ্যাঁ এটা আসলে রূপক ভাবে দেখাইছে। হ্যাঁ আসলে এরকম হয় না, হ্যাঁ এরকম ধরনেরই হয়, কিন্তু এটা রূপক ভাবে দেখাইছে বোঝার সুবিধা হচ্ছে। এটা আসলে আর এটা হচ্ছে তিনটা স্তর থাকে, তিনটে স্তর থাকে, ঠিক আছে। তাহলে দ্বিস্তরী ভ্রূণ মানে যখন দুইটা কোষের স্তর থাকবে তখন সেটা কি দ্বিস্তরী ভ্রূণ। মাইন্ড পরে আসতো, তুমি হচ্ছে এগুলো লিখে নাও, বাংলাগুলো লিখে নিলে পরে এমনি বুঝতে পারবা। প্রথমে আলোচনা হয়েছিল যে ক্লিভেজ মানে ভাঁজ, একটা জায়গোট মাঝ বরাবর যখনই বিভক্ত হয়ে যায়, যে দুইটা কোষ হয় বা যতগুলো কোষ হোক না কেন সব কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার মানে হলো ব্লাস্ট মানে অপরিণত, ব্লাস্ট মানে অপরিণত, মিয়ার মানে অংশ, মানে অপরিণত কোষের অংশ। তারপরে হয় হলো তারপরে মরুলা হয়। মরুলা মানে যখন বারবার বিভাজিত হয়ে হয়ে অনেক কোষ হয় তখন তার নাম হয় কি মরুলা। মরুলা মানে হলো আঙ্গুরের থোকা, আঙ্গুর যেমন অনেকগুলো একসাথে থাকে সেরকম একটা অবস্থা হয়, এজন্য এর বাংলা অর্থ হলো আঙ্গুরের থোকা। তারপরে যখন আঙ্গুরের থোকাটা আসলে পানি শোষণ করে জলের মধ্যে, পানি শোষণ করার জন্য কোষগুলো যখন ভেসে একটা রিং এর মতো গঠন তৈরি করে তখন এর নাম হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলা আর বাংলা অর্থ ফাঁপা গোলক, এখানে একটা ফাঁপা তাই না আর গোল, তাই হলো ফাঁপা গোলক। ও ঠিক আছে আচ্ছা, তাহলে এটা মানে কি ফাঁপা গোলক। তারপরে ছিল গ্যাস্টুলা, গ্যাস্টুলা হলো ছোট পেট, গ্যাস্টুলা বাংলা হলো ছোট পেট। তো আসলে এরকম হয়, কিন্তু আমরা একটু সহজ করার জন্য বই এরকম দুইটা স্তর আছে। মেসোগ্লিয়া মানে কি বলবো? মেসোগ্লিয়া মানে মেসো মানে মাঝে, গ্লিয়া মানে আঠা, তার মানে কি দুইটা কোষের মাঝে যে আঠার মতো গঠন, সেটাই হলো মেসোগ্লিয়া। বুঝা যাচ্ছে? তোমার খাতা দেখে চিত্রটা নোট করে নিলে হয়ে যাবে, তাই না? অনেকেই কিন্তু আমি জানি যে শহরে যে এই সময় প্রাইভেটে তা না, অনেকেই কিন্তু কি করছে অলসতা করে আসছে না, ইউটিউবে দেখে নেবে এরকম বলছে আর কি। হ্যাঁ যে অনেকে অলসতা, কিন্তু তারপর একটা বিষয় মনে রাখতে হবে আসলে যে ইউটিউবে যতই আমারই ক্লাস ধরে ইউটিউবে দেখছে, কিন্তু আসলে মোবাইলে অনেক সময় মনোসংযোগটা কম থাকে, সরাসরি যে মনোসংযোগ থাকে তাই না, ঠিক না? মোবাইলে ওটা হলো মানে বিপদে বললে ধরো তুমি খুব অসুস্থ তাই না, যে অ্যাম্বুলেন্সে করেও আসার মতো না এমন অসুস্থ, তখন তুমি হচ্ছে যে ধরো আমার ক্লাসটাই দেখে নিলা, অনলাইনে দেখে নিলা, হয়ে গেল, সেটা হলো বাধ্য হয়ে, কিন্তু ইচ্ছা করে এটা করা ঠিক না, তাই না? অনেকে কিন্তু এটা করছে, যাই তোমরা এটা করবে না, তোমরা যারা চিন্তা করলে যে স্যার তো অনলাইনে দিয়েই দিচ্ছে আমি পরে দেখে নেবো, এটা মনে করা ঠিক না, কারণ এটাতে কিন্তু মনোসংযোগ থাকে না এবং তুমি প্রি প্ল্যান কোশ্চেনও করতে পারছো না, তাই না, পরে দেখলে। তো এই জন্য যদিও করতে পারবা, তোমার এই ক্লাস করার পরেও তো প্রশ্ন থাকলে তুমি, আমি তো বলেছি যে রাত 8টার পরে 10:30 পর্যন্ত যে কোনো কোশ্চেন মনে হলে সরাসরি প্রশ্ন করতে পারবা, আর 24 ঘন্টার মধ্যে যে কোনো কোশ্চেন মনে হলেই প্রশ্ন করা যাবে, তবে মেসেঞ্জারে লিখে রাখবা, আমি যেগুলো সব উত্তর দিয়ে দেবো, তাই কি না? স্যার আপনি অনলাইনে ভালো, আপনি রিয়েল লাইফে ভালো, অনলাইনে আপনার কাছে কোশ্চেন করে শামিল হয় না। হ্যাঁ আসলে সরাসরি যতটা সম্ভব, এই জন্য বলা হয় কি জানো, এই জন্য বলা হয় যে অনলাইনে বিয়ে পড়ানো সম্ভব কিন্তু বাচ্চা হওয়ানো সম্ভব না হয়।
আচ্ছা, যে বলছে সম্ভব তার মানে সে হয়তো 2-4টা অনলাইনে এরকম আর কি, তাই কি না? আচ্ছা, এবার আমরা চলে আসি তাহলে ত্রিস্তরী ভ্রূণ। এটা হলো দ্বিস্তরী ভ্রূণ গেল, এটার উদাহরণ মনে রাখবো হাইটা। এবার ত্রিস্তরী ভ্রূণ, ত্রিস্তরী ভ্রূণে আসলে এটা দিয়ে দেখো, যদিও এখানে দ্বিস্তরীটা দেয়া আছে, সেটা জালিয়া পর্বটা মনে রাখো। হ্যাঁ, এটা উদাহরণ মনে রাখো, 3টে স্তর থাকবে তাহলে, তাহলে এই একটা স্তর, হ্যাঁ তাহলে 3টে স্তর। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা স্তর, এখানে আরেকটা স্তর, স্যার মাঝখানে মেসেঞ্জার হলো না। না এখানে ত্রিস্তরী ভ্রূণে মেসোগ্লিয়া থাকে না, তাহলে আটকায় আছে। এটা হলো এক কোষের সাথে এক কোষ ঝিল্লির সাথে আরেক কোষ ঝিল্লি আটকে থাকে, এখানে মেসোগ্লিয়ার দরকার হয় না। আর ওটাতে কোষ ঝিল্লির সাথে না থেকে অতিরিক্ত একটা আঠালো উপাদান থাকে। এই যে 3টা কোষের স্তর। হ্যাঁ, তাহলে প্রথম স্তরের নাম হলো অ্যাক্টোডার্ম, অ্যান্ডো মানে তো ভিতরে এটা জানোই, মাঝেরটা হলো মেসোডার্ম, মেসো মানে মাঝে, ডাম মানে ত্বক, তাহলে মাঝের ত্বক, তারপরে হলো অ্যাক্টোডার্ম। অ্যাক্টোডার্ম, তাহলে এটা হলো ত্রিস্তরী ভ্রূণ, এটা হলো হ্যাঁ, এখানে আসলে এই মেসোগ্লিয়া দেওয়ার দরকার আছে, যেটা আমরা এর পরে যখন হাইডা করবো তখন বুঝবা যে ওখানে মেসোগ্লিয়া থাকার কারণে যে ওদের হচ্ছে চলাচল করার সময়, হ্যাঁ, এই মেসোগ্লিয়া খুব দরকার হয়। ওরা যখন চলাচল করে হাইডা নিরেরা করবে প্রাণীরা, হ্যাঁ, তখন 2টা কোষের স্তর যে আছে, এই আঠাকে আটকায় না রাখলে ওরা যে সংকোচন প্রসারণ করে তখন আঠা না থাকলে এক কোষ থেকে আরেক কোষ খুলে চলে যেতে পারে। আর এখানে তো এরকম কোনো ঘটনা ঘটছে না। এই 3 কোষ স্তরই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন অনেক রকমের কোষ স্তর তৈরি করছে। হ্যাঁ, এই ত্রিস্তরী থেকে তৈরি হয় না, আবার প্লাস্টিক না ত্রিস্তরী ভ্রূণ কিন্তু দ্বিস্তরী দিয়ে তৈরি হয় এরকম কিছু না। ওই যে তোমার জাইগোট ক্লেভেজ ঘটে, মোরুলা ঘটে, ব্লাস্টুলা ঘটে, তারপরে কিন্তু এরকম একটা অবস্থা তৈরি হয়। এখানে কিন্তু দেখো এটাও কিন্তু 3 স্তর, এটাকে বলা হয় অ্যাক্টোডার্ম, এটা হলো অ্যাক্টোডার্ম, একবারে বাইরেরটা হলো অ্যাক্টোডার্ম, তারপরে যে মাঝে এটা হলো মেসোডার্ম, তারপরে হচ্ছে এই যে ভিতরে যেটা ঢুকে গেছে না, এর নামই হলো অ্যান্ডোডার্ম। ঠান্ডা লাগছে? কার ঠান্ডা লাগছে? তোমার ঠান্ডা লাগছে? চিকন চিকন মানুষ তো এবার ঠিক আছে, এবার ভালো লাগবে। গায়ে রক্ত লাগে, তোমার গায়ে শুধু পানি আছে, রক্ত আচ্ছা, তাহলে এখন দেখো যে এরপরে স্যার আপনিও চিকন। অধিকাংশদের ঠান্ডা লাগছে কিনা? অধিকাংশদের ঠান্ডা লাগলে অধিকাংশদের লাগছে না, না ঠিক আছে, ঠিক আছে। তো কোনো সমস্যা হবে না, তুই সমস্যা হলো কি জানো, যে 2টা এসি বন্ধ করে দিলে পরে কিন্তু গরম লাগবে, গরমে কিন্তু আবার একটা কোন দিকে অফ করব? স্যার ওটা অফ করেন, কারণ ওটার বুটটা নিচ দিকে গিয়েছে। স্যার ওটা অফ করে দিচ্ছি, ঠিক আছে। রিমোটটা কই জানো? হ্যাঁ, ওই পাশে টপ করব, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এটা হলো, দেখো এটা যে ইউটিউবে যাই তো তখন হলো এই যে অন্যরা বাইরেরাও যখন দেখবে তখন বলবে যে এরা গরম প্রধান দেশে বাস করে, এদের এত ঠান্ডা তাই লাগে, ওরা অবাক হবে। স্যার একটু এডিট করে দিয়েছি, ভালো লাগে না দেখতে না। এডিট আমি করতে পারি না। জি স্যার, আপনার থেকে রাতের কথা বেশি শোনা যায়। আচ্ছা, এবার পার্থক্যটা, হ্যাঁ, পার্থক্যটা হলো এটা কিন্তু করতে হবে, এটা গয়ের জন্য আসে। স্যার ত্রিস্তরী ভ্রূণে যে বিজ্ঞানী নাম দেওয়া সেটা কি করতে হবে? হ্যাঁ, এগুলো করতে হবে, এই উদাহরণগুলো করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো পার্থক্যটা করতে হবে। পার্থক্যের মধ্যে প্রথম 3টা বুঝতে পারবা, 4 আর 5 এটা বুঝতে পারবে না, এটা একটু দেখো। 4 নম্বর পয়েন্ট নেমাটোসিস্ট। হ্যাঁ, তো
বলছে দ্বিস্তরী প্রাণী নেমাটোসিস্ট উপস্থিত আর ত্রিস্তরী প্রাণীতে নেমাটোসিস্ট থাকে না। এই জিনিসটা কি দেখো একটু। হ্যাঁ, এগুলো অবশ্য হাইডা পড়ার সময় আসবে। তারপরেও তো এখন একটু জানতে ইচ্ছা করবে তোমাদের, তাই কি না? এটা কেউ ছুঁয়ে গেছে কিনা? আপনি বলেন আপনি এসি রিমোট পেলেন কোথা থেকে? হ্যাঁ, এসি রিমোট তো পড়া থেকে ছিল। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমরা যে এই জিনিসটা একটু বুঝে নিই, সেটা হলো যে নেমাটোসিস্ট কি। যদিও এটা হাইডাতে আমরা পড়বো, তো মনে রাখবা নেমাটোসিস্টে নেমা একটা কথা আর সিস্ট একটা কথা, দুটো মিলে নেমাটোসিস্ট কথাটা আসছে। এই নেমা মানে সুতা, নেমা মানে কি? সুতা। আর সিস্ট মানে হলো থলি, তার মানে সুতা যুক্ত থলে, সেটা এরকম হয় দেখতে কিছুটা। এখন ভালো করে আসছে না, এটা আমরা ইয়েতে ভালো করে আঁকবো। এই যে এরকম, তো এরকম হচ্ছে এক ধরনের কোষ আছে, কোষে নিউক্লিয়াসও আছে। তো এদের এই যে ভিতরের এটাই হলো নেমাটোসিস্ট। এটা হলো নেমাটোসিস্ট, এটা হলো নেমাটোসিস্ট। তো এই নেমাটোসিস্ট এটা কি? এটা একটা থলে, এবং এই দেখো সুতা, এই যে সুতা, এই কাজ করে দেখছো শিকার ধরার কাজ। তাহলে শিকার ধরার কাজ কি হবে সেটা ওই অধ্যায়ে যায় করতে হবে। হ্যাঁ, এরপরে তাহলে হলো এটা হচ্ছে, এটা কি? নেমাটোসিস্ট, এটা একটা থলে এবং ভিতরে সুতা থাকার কারণে এর নাম হচ্ছে কি? সুতাযুক্ত থলে। এর নাম কি হয়েছে? সুতাযুক্ত। আচ্ছা, ওটা ওই শব্দটা বের করব। এবার আমরা চলে আসি তাহলে এরপরে আরেকটা দেখো, পলিপোবেলুসা। বলছে দ্বিস্তরী প্রাণী যারা, তাদের কিন্তু উভয় দশা থাকে বা একটি দশা থাকে। পলি দশাকে বলা হয় নিডারিয়া পর্ব যারা, দ্বিস্তরী প্রাণী যারা, তাদের হচ্ছে যে একটা নিশ্চল দশা, মানে যখন তারা সাঁতার কাটতে পারে না, নিশ্চল ও হলো যৌনজননে অক্ষম, যৌনজননে অক্ষম যে অবস্থা সেটাকে বলা হয় পলি। অক্ষম যে অবস্থা তাকে বলা হয় পলি। পলি বলতে শিশু দশাও বোঝায় আর কি। মেডুসা মানে পূর্ণাঙ্গ দশা বোঝায়। মেডুসা মানুষেরও পলিপটা থাকে না, মানুষের 12 বছর পর্যন্ত যৌনজননে অক্ষম না, কিন্তু নিশ্চল তো না, মানুষ তো হাঁটাচলা করতে পারে। হ্যাঁ, নিডারিয়া পর্বের ক্ষেত্রে, নিডারিয়া পর্বে যারা হয় তাদের হলো দুইটা অবস্থা। একটা অবস্থা হলো তারা নিশ্চল, মানে তারা সাঁতার কাটতে পারে না। হ্যাঁ, তারা নিশ্চল ভাবে থাকে এবং তারা হলো যৌন ধারণ করতে পারে না, অযৌন ধারণও করতে পারে না, দুটোই কিন্তু পারে না। হ্যাঁ, মানে হলে একটা টাইমের জন্য। হ্যাঁ কি? হ্যাঁ, কোরালও এরকম। তাহলে হচ্ছে যে আর মেডুসা হলো পূর্ণাঙ্গ দশা, যে দশায় তারা যৌন ধারণে সক্ষম এবং সঞ্চালনশীল। মানে যারা হলো সাঁতার কাটতে পারে এবং হলো যৌন ধারণ ঘটাতে পারে। যখন এরকম হয় তখন এটাকে বলা হয় মেডুসা দশা। তারপরে দেখো দেহ গহ্বর বলা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন থাকে। তাদের থাকে দ্বিস্তরী প্রাণী যারা। সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার মানে কি? দেখো সিলেন্টেরন। এখানে দুইটা শব্দ আছে, একটা হলো সিল আর আরেকটা হলো অ্যান্টেরন। আচ্ছা, এইসব বাংলা লেখা তোমাদের কাজে দিচ্ছে তো, না খালি বেকার হচ্ছে? হ্যাঁ, আচ্ছা না, দেখো আছে 6 নম্বরে, দেখো আছে সিলেন্টেরন। নোটগুলো করে রাখতে হবে। হ্যাঁ, সত্যি বলতে যে তুমি বাংলাটা জানলে তোমার সুবিধা কি জানো? তোমার মনে থাকবে বেশি, তাই না? আর কোনো কিছু তুমি না বুঝে এর মুখস্থ করতে হয়, এটা কোনো কাজে দেবে? তুমি জিনিসটাই বুঝো না, জিনিসটা কি সেটাই বুঝো না, ঠিক কিনা? তাহলে তো তোমার সেটা মনেও থাকবে না বেশি। আর যদি ওটা যদি ডিপলি ভাবে বুঝো, ওটা
মাতৃভাষায় বুঝো তাহলে তোমার মনে থাকবে জিনিসটা যে এটা এই ব্যাপার, তাই কি না? ঠিক না? কিছুটা হলো যে তোমাকে ধরো ফাদার সম্পর্কে একটা রচনা লিখতে দেবে, তুমি ফাদার মানে কি জানো না, এমনি মুখস্থ করেছো, তাহলে সেটা তুমি ভালো পারবে না। আর যদি মানেই জেনে ফেলো তখন অটোমেটিকলি বুঝে ফেলবে, তাই কি না? তো এই জন্য অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, তাই কি না? সিল মানে গহ্বর, সিল মানে গহ্বর, আর অ্যান্টেরন মানে হলো পরিপাক নালী। এদের যে একটা গহ্বর থাকে সেটা পরিপাক নালী হিসেবে কাজ করে। পরিপাক নালী, পরিপাক নালী, পরিপাক নালী। একই, হ্যাঁ। গ্যাস্ট্রো মানে পরিপাক নালী, আর গহ্বর ভাস্কুলার মানে পরিবহন হয়, যে গহ্বরের মধ্যে দিয়ে খাবার পরিবাহিত হয় তাকে বলা হয় ভাস্কুলার, গ্যাস্ট্রোভাস্কুলার। গ্যাস্ট্রো মানে পরিপাক নালী, আর পরিপাক নালীটা হলো একটা গহ্বর, যে গহ্বরের মধ্যে কি হয় ভাস্কুলার, ভাস্কুলার মানে পরিবহন। ওই যে তোমরা শুনেছো ভাস্কুলার বান্ডল নাম শুনছো না, ওইটাও তো পরিবহনের কাজ করে। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার মানে কি, গ্যাস্ট্রো মানে পরিপাক নালী, ভাস্কুলার মানে কি যার মধ্যে দিয়ে পরিবহন হয়, তার মানে একটা গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর মানে একটা গহ্বর, একটা ফাঁকা জায়গা যার মধ্যে দিয়ে খাদ্য খাবার কি হয় পরিবাহিত হয়, পরিবাহিত হয়, মানে পরিপাক হয় প্লাস হ্যাঁ পরিপাক। হ্যাঁ দুটো একসাথে হয়। এই সিলিন্ডার হ্যাঁ নিরাইতে দেখা যায়। হ্যাঁ তোমার মধ্যে দেখতে চাচ্ছ? আচ্ছা আচ্ছা, নিরাইতে দেখা যায় না, তাও যে মুখস্থ হয়ে গেল এখন, এটা মনে না। তাই এবার দেখো প্রতিসাম্য, পরের পৃষ্ঠা। প্রতিসাম্য প্রথমে আমাদের জানতে হবে যে আসলে প্রতিসাম্য এর বাংলা অর্থ কি। এখানে যদিও সিমেট্রি দেওয়া আছে, সিমেট্রির বাংলা প্রতিসাম্য, কিন্তু বাংলার বাংলা আবার তোমরা জানো না, তাই না? বাংলার বাংলা হ্যাঁ মোটামুটি বুঝতে পারছো, হ্যাঁ ঠিকই ধরেছো। সাম্য মানে সমান, প্রতি মানে কি তাহলে? প্রতি মানে মুখোমুখি, প্রতি মানে মুখোমুখি। তাহলে কোনো একটা জিনিসকে যদি তুমি কাটো তাহলে যেন মুখোমুখি অবস্থাটা সমান হয়, এটা হলো প্রতিসাম্য। হ্যাঁ মুখোমুখি, কিন্তু যদি বিপরীতমুখী হয় না বিপরীতমুখী হলে হবে না, মুখোমুখি হলো হ্যাঁ প্রতিসাম্য হতে হবে, মুখোমুখি। হ্যাঁ তাহলে হচ্ছে মেট্রি মানে পরিপাক, এই যে ম্যাট্রিক্স, তাই না? ম্যাট্রিক্স আছে না তোমাদের অঙ্কে, ম্যাট্রিক্স মানে তো পরিমাপ নির্ণয়, তার মানে ওরকম ওখান থেকে আসছে। হ্যাঁ এখন প্রতিসাম্য হলো কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়তে হবে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে এক লাইনেই সংজ্ঞা শেষ। প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুই পাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। যেমন ধরো মধ্যরেখীয় তল আমার মাথার মাঝ বরাবর, এটা হলো মধ্যরেখীয় তল, এই বরাবর যদি আমি মাঝ বরাবর কাটি তাহলে কি হবে, আমার মধ্যে সমানভাবে ভাগ হবে। একবার সমানভাবে ভাগ করা যাচ্ছে মানুষের ক্ষেত্রে, কোনো কোনো প্রাণীদের যতবার তুমি লম্ব অক্ষ বরাবর ভাগ করো সববারই সমানভাবে ভাগ হবে। তো এরকম যদি মধ্যরেখীয় তল বরাবর কাউকে ভাগ করলে যদি সমানভাবে ভাগ হয় তাহলে সেটাই আসলে প্রতিসাম্য, সেটা হলো প্রতিসাম্য। ভাগ না হলে অপ্রতিসাম্য, যদি সমানভাবে ভাগ না হয় তাহলে কি অপ্রতিসাম্য। বুঝা গেল? আচ্ছা তাহলে এখন হচ্ছে প্রতিসাম্য বুঝলাম। এবার আমরা সরাসরি চলে আসবো যে এটা গোটাটাই এমসিকিউ। যেমন গোলীয় প্রতিসাম্য, মানে গোলীয় প্রতিসাম্য মানে কি, কোনো গোল কোন একটা প্রাণী, যেমন ভলভক্স গোল প্রাণী, গোল প্রাণীকে তুমি গোল জিনিসকে তুমি যতবার খুশি সমানভাবে ভাগ করতে পারবে না। গোল জিনিসকে কি যতবার খুশি যেভাবে খুশি সমানভাবে ভাগ করা যাবে কিনা? তাহলে এটা হলো গোলীয় প্রতিসাম্য, অনেকবার সমানভাবে ভাগ করা যায়। উদাহরণগুলাই শুধু এমসিকিউ, এগুলোর সংজ্ঞা লাগবে না, গোলীয় প্রতিসাম্য কাকে বলে লাগবে না, শুধু উদাহরণ লাগবে। তাহলে এখানে উদাহরণগুলো মনে রাখার জন্য আমি একটা ছন্দ বানিয়েছি মনে রাখার জন্য, সেটা হলো ভেলির ভালভো রেডিও আছে। ভেলির ভালভো রেডিও আছে, ভেলির ভালভো রেডিও আছে, ভালভো রেডিও আছে, রেডিও আছে। সেজন্য এটা একটাই বানাইতে, অন্যগুলো বানাই না, ওগুলো অল্প তো তাই। ভেলির ভালভো রেডিও আছে, এটা মনে রাখলে এখানকার গুলো মনে রাখতে পারবেন। পরে বলি, হ্যাঁ বলছি আমি। দেখো এখানে হলো যে লাস্ট থেকে আর কি করছি, হেলির হচ্ছে হেলিও জোয়া, এগুলোই আসে অবশ্য এর ভিতরে উদাহরণ আসে না। হেলিও জোয়া, হেলির ভালভো
ওই দেখো উপরে আছে ভলভস গ্লোবাটার, পাইছো? তাহলে হেলির ভালভো, এই হলো ভালভো। রেডিও, রেডিও হলো কি রেডিও লারিয়া, রেডিও লারিয়া, তাই না? এই আর কি, হ্যাঁ স্যার ভিতরের আর এইগুলো এখন হ্যাঁ, তারপর মানে এগুলো এগুলো সাধারণত আসে না, হ্যাঁ প্রাণীর নাম। তো ভিতরে আবার উদাহরণ দিয়েছি উদাহরণ না, প্রাণী না, এগুলো হচ্ছে মানে যে আমরা জানি মোট হচ্ছে, তোমরা জানো যে 9টা পর্ব আছে, তাই না? কিন্তু হচ্ছে মোট আসলে 33টা পর্ব। হ্যাঁ, ওগুলো হচ্ছে 9টা পর্বের বাইরের কিছু পর্বে, তাদের উদাহরণ এখানে দেওয়া আছে। স্যার উদাহরণ দেন। উদাহরণগুলো পড়ে রাখা ভালো, হ্যাঁ স্যার এই উদাহরণগুলো কি পড়ব? পড়ে রাখা ভালো, আসেনি যদিও কখনো, তাও পড়ে রাখতে হবে। অ্যাক্টোস্ফেরিয়া ট্রেপানাটা, হ্যাঁ স্যার এটাও কি পড়বেন না? এই যে না এটা প্রজাতি মানে প্রাণীর নাম, প্রাণীর নাম। প্রাণীর নাম, হ্যাঁ। আচ্ছা এবার দেখো অরীয় প্রতিসম। অরীয় জিনিসটা কি? অরীয় বলতে বোঝাই আছে দিয়ে আছে দিয়ে, এটা পড়তে পারো অ্যাক্টোস এরিয়া, আ আ আ মিলে যাচ্ছে। ওয়াও। এবার দেখো অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম বলছে যদি কোনো প্রাণীকে তুমি লম্ব অক্ষ বরাবর অনেকবার সমানভাবে ভাগ করতে পারো, শুধুমাত্র লম্ব অক্ষ বরাবর কিন্তু, হ্যাঁ প্রস্থ বরাবর না, লম্ব অক্ষ, যেমন এই কলমটাকে লম্ব অক্ষ বরাবর তুমি অনেকবার সমানভাবে ভাগ করতে পারো, পারবে না? তাহলে যেদিক দিয়েই ভাগ করো, লম্ব অক্ষ বরাবর যদি করো তাহলে তো সমানই হবে, কিন্তু এই বরাবর করলে কিন্তু সমান হবে না, কারণ একদিকে মুটকি থাকবে, একদিকে এই এটা, তাহলে কি এই বরাবর ভাগ করলে সমান ভাগ হবে? মানুষ হবে না এটা। মানুষের তো বারবার করতে পারবে না, যে অডিও হচ্ছে লম্ব অক্ষ বরাবর বারবার করা যায়, বারবার করা যায়। স্যার অডিও মানে কি লম্ব? হ্যাঁ অডিও বলতে লম্ব। এটা কোন ভাষার শব্দ? মানে এটা কোন ভাষা, এটা আমার এই মুহূর্তে মনে নাই, তবে হলো অডিও বলতে লম্ব অক্ষ। স্যার হ্যাঁ রেডিয়ারি বলা হয় ইংরেজিতে, কি বলা হয়? রেডিয়াল। হ্যাঁ আচ্ছা এখন দেখো অরীয় প্রতিসাম্যের উদাহরণগুলো আমরা খালি মনে রাখবো জাস্ট, তবে এখানে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এরকম হয়, কিছু প্রাণীতে এরকম ঘটনা ঘটে। যেমন নিডারে পড়বেন, যে হাইডা আছে না, নিডারে পড়বে, তো হাইডাতে কুরশিকা তো যদি 5টা থাকে 7টা থাকে তাহলে কি হবে? যেমন ধরো হাইডাতে অনেক সময় কুরশিকা মুখের ওখানে যে থাকে, কুরশিকা হলো তাদের থেকে কিছু লম্বা বেশি হওয়া, ধরো এখানে একটা কুরশিকা, এখানে একটা কুরশিকা, এখানে একটা কুরশিকা, এখানে একটা কুরশিকা, এই একটা। এখন দেখো তাহলে কুরশিকা কিন্তু 7টা, হ্যাঁ স্যার এটা কি কোন প্রাণী? এটা হলো হাইডা, হ্যাঁ হাইডা কেন নাম হয়েছে? আসলে এটা হলো কি বলতো, হাইডা নামকরণ কেন হয়েছে? স্যার এটা বারবার হচ্ছে মানে নিজের প্রতিরোধ সৃষ্টি করতে সক্ষম, যেটা হচ্ছে গ্রিক সভ্যতায় একটা ড্রাগন ছিল, যেটা মানে কারোর মাথা কেটে ফেলার পরে আবার হইতো, এই কারণে আবার হচ্ছে যে এই কারণে এটা হলো বৈশিষ্ট্য হলো, কিন্তু হাইডার বাংলা স্যার আমি এটাই বললাম স্যার আপনার সম্মান করা উচিত, গ্রিক সভ্যতা তুলে দিল আপনার সামনে। আপনি নাম দিয়ে করে আছেন। আচ্ছা, আসলে হাইডা কথাটা আসছে হাইড্রো থেকে, এরা আসলে পানিতে এদেরকে পাওয়া যায়। হ্যাঁ পানিতে তো পাওয়া যায়, এই জন্য হাইডা নাম। স্বচ্ছ পরিষ্কার। হ্যাঁ আচ্ছা এখন দেখো এরকম 7টা হলে পিজ্জার মতো করে কাটলে সমানভাবে ভাগ হবে, লম্ব পিজ্জার মতো মানে কি, ধরো এখান থেকে এই বরাবর একবার কাটলা, একটা কুরশিকা এই বরাবর গোটা হয়ে গেল, তারপর আবার তুমি এই বরাবর কাটছো, তাহলে এই কুরশিকা বরাবর গোটা ভাগ করতে পারলা। পাঁচটা বিদ্যুৎ। হ্যাঁ আবার তুমি এই বরাবর সমানভাবে ভাগ করলাম, এই বরাবর সমানভাবে, এই বরাবর, তাহলে এই বরাবর, তাহলে কি এবার কিন্তু তুমি 7টা কুরশিকায় সমানভাবে ভাগ হবে কিনা? পিজ্জার মতো করে কাটলে সমানভাবে ভাগ হবে, তাহলে এটা অরীয় কুরশিকা সহ ভাগ করলে এরকম। তাহলে অরীয় প্রতিসমের উদাহরণ পড়বা। এবার দেখো দ্বি অরীয় মানে শুধুমাত্র দুইবার লম্ব অক্ষ বরাবর ভাগ করা যাবে, এর বেশি না। দুইবার তুমি সমানভাবে ভাগ করতে পারো, যেমন ধরো মানুষকে কিন্তু দুইবার করা যাবে, একবারের বেশি না, তাহলে মানুষ 1 প্রতিসম। কিন্তু দ্বি অরীয় হলো যে সমস্ত প্রাণীদের কুরশিকা থাকে, ধরো এটা একটা প্রাণী, এই প্রাণীটা এইখানে একটা কুরশিকা, এই রকম প্রাণীকে তুমি দুইবারের বেশি সমানভাবে ভাগ করতে পারো না। একবার ধরো এই বরাবর তুমি সমানভাবে ভাগ করলা,
সমানভাবে ভাগ হয়ে গেল। আরেকবার এই বরাবর করবা, কোষিকার জন্য অর্ধেক আসে, এদিকেও কোষিকার জন্য অর্ধেক আসে, তাহলে দুইবার। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমরা দুইবারের বেশি কিন্তু সমানভাবে ভাগ করতে পারবো না। এদের এখানে আছে, দেখো নাম কি এটা তোমার হচ্ছে যে এদের আছে, দেখো টেনোফোরা পর্বের মধ্যে এই প্রাণীগুলো আছে। টেনোফোরা ছিল প্লেনা এই পর্বের মধ্যে আছে। এদের উদাহরণে দেখো, উদাহরণে আছে কি বলেন এটা? টিনোফোরা, তিনটা পড়া বলতে পরেরটা কি বলেন? ও সিলোপ্লেনা, সিলোপ্লেনা। আচ্ছা, এবার দেখো দ্বিপার্শ্বীয় গতিসমূহ। এটা তো দ্বিপার্শ্বীয় গতিসমূহ বুঝতে পারছো একবার শুধুমাত্র, তাই না? এমনকি গরু ছাগল আছে না, গরু ছাগলও কিন্তু একবার সমানভাবে ভাগ করতে পারবে। মানুষ হবে না স্যার? মানুষ তো হবেই, মানুষ তো হবে, তাই না? ওই যে মাছ আছে না, মাছও তুমি একবার সমানভাবে ভাগ করতে পারবে কিন্তু, তাই না? মাছ অন্য কোনো ভাবে করতে পারবে না। যেমন হলো ইলিশ মাছের মাথা একটু বেশি টেস্টি, এই কারণে ইলিশ মাছের মাথার মাছ বরাবর কাটা হয় যে যাতে দুইজন দুইটা মাথা পায়, হ্যাঁ, তাই না? কিন্তু অন্য বরাবর কাটলে কিন্তু হবে না, হবে একদিকে ধরো ঘেলুর দিকে যাবে, একদিকে কাটার দিকে যাবে, অন্যভাবে যদি কাটো, পোস্ত বরাবর যদি কাটো, বুঝলি? তাই না? হ্যাঁ, যে ধরো একটা বাঘ হলো রাতিনকে পেয়েছে, এখন দুই বাঘ পেয়েছে, এখন যদি চাই যে দুইজনে মাথা থাকে তাহলে কি না, ফাটাই খেলে অর্ধেক অর্ধেক খাবে, মনে করো ফাটাই খেলে অর্ধেক অর্ধেক খাবে। মাথা তো আচ্ছা, এবার দেখো এরপরে হলো দ্বিপার্শ্বীয় গতিসমূহ শেষ। এবার দেখো অপ্রতিসাম্য। তার মানে কি, যাকে তুমি কোনোভাবেই সমানভাবে ভাগ করতে পারবে না। সোজা কিনা? কঠিন কি মনে হচ্ছে? কঠিন কি কোনোটা? স্যার এটা কি আদা? না, আদা না, এটা প্রাণীর কথা বলা হচ্ছে। এটা প্রাণী, এটা তো প্রাণীর কথা বলা হচ্ছে না। আচ্ছা, এবার দেখো এরপরে চলে আসো খণ্ডায়ন। এবার দেখো খণ্ডায়ন। খণ্ডায়ন কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে করতে হবে। খণ্ডায়ন কাকে বলে জ্ঞানমূলক কোশ্চেন। তো বলছে কোন প্রাণী দেহ যদি লম্বালম্বী অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয়, যেমন কেঁচো, তাই না? কেঁচোতে অনেকগুলা খণ্ডক কিন্তু সবগুলাই সমান সমান, তাহলে একই খণ্ডক বারবার 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 আসছে, তাহলে এটাই হলো খণ্ডায়ন। এটাকে মেটাবলিজম বলে। হ্যাঁ ভাই, তো কোন প্রাণীর, হ্যাঁ, কোন প্রাণীর দেহকে যদি একই রকম খণ্ডক যদি কোনো প্রাণীতে বারবার পাওয়া যায়, হ্যাঁ, তাহলে সেটাই হলো একই রকম। মানে কি, যে কেঁচোতে হয় কি, যে এটা একটা খণ্ড, আবার মনে করো এটা আরেকটা খণ্ড, আবার এটা আরেকটা খণ্ড, এই দেখো একই খণ্ড না বারবার, কোনটা বড় কোনটা ছোট এরকম তা কিন্তু না, সেম আকৃতির খণ্ড কয়বার রিপিট হওয়া লাগবে একই রকম। মানে কেঁচো যত বড় সেই অনুযায়ী না, ছোট বড় এটা অ্যাটলিস্ট কয়বার রিপিট হওয়া লাগবে? হ্যাঁ, কারণ আমাদের হাতে কিন্তু না না, আমাদের কিন্তু হবে না, আমাদের হবে না। হ্যাঁ বলো। না, আস্তে আস্তে ছোট হয় না, মানে মুখের এই জায়গাটা, হ্যাঁ, মুখের ওখানে যেহেতু ওটা একটু লম্বাটে হয়, তারপরে সবগুলাই সমান, এই জন্য এটা খণ্ডায়ন। তো এই জন্য বলছে দেখো একই রকম খণ্ডাংশের বারবার হওয়া, এটাই হলো খণ্ডায়ন। এই যে অক্ষ বরাবর, লম্বালম্বী অক্ষ বরাবর, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো এরপরে সরাসরি সমখণ্ডায়নের উদাহরণ, যে কেঁচোর খণ্ডায়ন, সমখণ্ডায়ন, যেসব প্রাণী দেহখণ্ড সদৃশ বা একই ধরনের, সেটা সমখণ্ডায়ন। অসমখণ্ডায়ন বলতে বোঝায় যে প্রাণীর দেহখণ্ডগুলো অসম বা ভিন্ন ধরনের হয়। পতঙ্গের ক্ষেত্রে তাই কিনা, যে এদের কিন্তু যেমন একটা পতঙ্গের ক্ষেত্রে তুমি এরকম দেখবা, পতঙ্গ স্যার মানুষ হবে না? না, মানুষ হবে না। আমাদের সাথে আছে কি? খেয়াল করো, এটা পতঙ্গের ক্ষেত্রে আমরা তো অসময় বলছি, আমাদেরটাও আছে, পরে বলছি। না, এটা হলো পিঁপড়াও হবে, পিঁপড়াও হলো অসমখণ্ডায়নের মধ্যে। স্যার আপনি দাঁত আঁকেছেন কেন? দাঁত, কি রে মা, একশো
আরেকটা তো বইছে না। মনে করো 800টা বা 13 পোকা এই জাতীয়। স্যার দুইটা পাখা দিয়ে দেন তাহলে ঘাস পড়ে যাবে। আগে এটা একটু বুঝো, পরে পাখা দিচ্ছি। পাখা দিলে ঢেকে যাবে তো, তখন বুঝতে পারবে। পাখা দিলে তো ঢেকে যাবে জিনিসটা, দেখা যাবে না। কারণ পাখা ছাড়া দেখো পুরো দিন। এখানে দেখো এই মাথার এইখানে, এই যে মাথার এখানেও কিন্তু খণ্ডক আছে। এটা ছোট, এটা তার থেকে একটু বড়, এটা আরো বড়। তাহলে এখানে খণ্ডকগুলো কিন্তু অসমান, তাই না? ওরা কোনটাই সমান হ্যাঁ, না। কোনোটাই সমান না, তাই না? এই যে অসমান, মস্তক খণ্ডক ছোট, বক্ষ খণ্ডক তার থেকে আরেকটু বড়, আর উদর খণ্ডক মানে পেটের যে খণ্ডক সেটা আরো বড়। তাহলে এটা অসম খণ্ডক। খণ্ডকগুলা কেতুর মতো ওরকম সমান সমান হচ্ছে না। এটাই হলো অসম খণ্ডক, পতঙ্গের খণ্ডক। পতঙ্গ মানে কি? পতঙ্গ মানে বুঝবা যে পতঙ্গ আসলে তাদেরকেই বলা হবে। পোকা মাকড় কিন্তু পতঙ্গ, তাই না? মাকড় আর পোকা এর মধ্যে আবার পার্থক্য আছে। পোকা মাকড়, মাকড় বলতো কি? মাকড়সা। মাকড়ের সংজ্ঞা কি? মানে কাকে আমরা মাকড় বলবো? যে শাসনানি স্যার পোকার অন্তর্ভুক্ত নয়। যে জ্বালানি না। আচ্ছা আমি বলি, পোকা মানে যে বোকা, এটাও ঠিক না, তাই না? আবার এটাও ঠিক। আচ্ছা, পোকা আর মাকড়, পোকা হচ্ছে যাদের হচ্ছে সাধারণত 6টা পা থাকে, আর মাকড় হলো যাদের 8টা পা থাকে। আগুন বুঝতে পারছো? যেমন মাকড়সা, যাদের হলো 8টা পা থাকে তাদের হলো মাকড় বলে, আর যাদের 6টা পা থাকে তাদের পোকা বলে। কেন ভাষার মধ্যে পড়ে। কেল্লা হলো পতঙ্গের মধ্যেই পড়ে না, কেল্লা পতঙ্গের মধ্যে পড়ে না। পতঙ্গের শোনো, পতঙ্গের তো এইটুকুই শুধু বৈশিষ্ট্য শেষ না, পতঙ্গের আবার পাখনা থাকবে, আর কেঁচোদের তো পাখনা নাই। কেঁচো না, কেন না 108টা হ্যাঁ হ্যাঁ, তো এখন অনেক পোকা থাকে যে পোকা না, পা যদি না, এই যদি পা না থাকে, কোনো পা নাই, তারপর মনে করো ইয়ে নাই, পাখনা নাই, তাহলে ওটা আবার পোকার মধ্যে পড়বে না। পোকা হতে গেলে ওর অবশ্যই পাখনা থাকতে হবে, এবং পোকা হতে গেলে অবশ্যই ওদের তো 3টা খণ্ডক থাকতে হবে, মস্তক, বক্ষ, উদর। অনেক পোকা দেখবা ছোট ছোট, ওরাও কিন্তু আত্মবটার মধ্যেই পড়ে, ছোট ছোট পোকা। যে লাইটে দেখবা যে অনেক পোকা আসে না অনেক সময়, তো অনেক পোকা লাইটে আসে। বলো তো কেন লাইটে আসে? না, আসে, অনেকে তো মারা যায়, তাই না? কিন্তু মানে ওরা কেন, ওরা তো আর কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না যে মরার ইচ্ছা, তাই না? তো ওরা কিসের আন্দোলনে মারা যায়? বলো দেখি, বলো যে লাইটের আলো খাইতে আসে। খায় লাইটের আলো। তুমি তোমার চোখে যা দেখছো, পোকারা তো অন্য কিছু দেখতে পারে। তোমার নাকে যে গন্ধ পাচ্ছ, পোকারা কিন্তু অন্যরকম গন্ধ পায়। যেমন ধরো আমরা পচা খাবারে গন্ধ পাই হলো খারাপ, কিন্তু পোকাদের কাছে আবার ওটাই ভালো গন্ধ। এটা বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে। আচ্ছা, এখন হচ্ছে যে সবার আগে প্রথম কথা হলো যে হাজার হাজার পোকা আসে, তাই না? এর মধ্যে ধরো লক্ষাধিক পোকা কিন্তু লাইটের কাছে আসে। এমনকি মোমবাতির আলো জ্বললে মোমবাতির আলোর মধ্যে কিন্তু এসে মারাও যায় অনেক পোকা। আগুনে ঝাঁপ দেয়, এক কথা, তাই না? আগুনের মধ্যে ঝাঁপ দেয় মারাও যায়, এবং দেখতে পায় যে তার সাথে মারা যাচ্ছে, তাও কিন্তু আগুনে এসে ঝাঁপ দেয়, মারা যায়, মরতে কষ্ট হয়। লাইটেও আসে এবং অনেক হাজার হাজার পোকা কিন্তু মরে পড়ে যায়, তাই না? কিন্তু প্রতিনিয়ত তারপরেও আসে। কেন আসে এটা তো জানা দরকার, তাই কিনা? তো এটার উত্তরটা বলবো সামনে শুক্রবার। সামনে শুক্রবারে বলবো, এটা বলে সুবিধা হবে কি জানো? তাহলে তোমরা অসুস্থ হলেও আসবা না। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো অঞ্চলন কাকে বলে? অঞ্চলন কাকে বলে? অঞ্চলন কাকে বলে পাইছো? অঞ্চলনে মানুষের খন্ড নাই কেন? মানুষটা তো আমরা পড়বো, যে কর্ণটা পড়ার সময় পড়বো, তখন আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা দেখো অঞ্চলন কাকে বলে। অঞ্চলনে দেখো একবারে ৫ম নম্বর লাইনে আছে, আর্থবোধের দেহ খণ্ডকগুলোর অঞ্চলীকরণকে বলা হয় অঞ্চলন। আর্থবোধের দেহ খণ্ডকগুলোর অঞ্চলীকরণ পাওনি? আচ্ছা, অঞ্চলন পাইছো? অঞ্চলন ৮ নম্বর অঞ্চলন, ওটার ৫ম নম্বর লাইনে দেখো।
আর্থপোডাদের দেহ, হ্যাঁ এমনটা বাদ দিবা, মানে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে এটা আসে, এমন কথাটা বাদ দিবা, দিয়ে লিখবা আর্থপোডের দেহ খণ্ডগুলো বুঝাই পাইনি নাই তো স্যার আপনি কি বলেন বই তো নাই নাই আমাদের এর চেয়ে পড়া যায় না। আছে নাই নাই। আমরা আগে কাটবো স্যার আর আগে আছে ওয়ারও জুড়ে নাই না পুরাতন বই থাকে ওগুলো দেহকে এরূপ অঞ্চলে বিভক্তিকরণকে বলে অঞ্চলায়ন। তাহলে গোটাটাই লিখতে হবে তোমাদের এই অনুযায়ী। স্যার আপনি বলে দেন আচ্ছা আচ্ছা আমি বলি কিভাবে লিখবা তোমরা, স্যার এই হ্যাঁ? উন্নত খণ্ডায় তো প্রাণ আচ্ছা পায় না। লেখো তাহলে, একটু তোমরা নিজেরা একটু লিখে নাও, খাতায় লিখে নাও, বলেন খাতায় লিখে নাও না, যে বইয়ের আর্থপোডের, না ইয়াটা কি হেড ও হেডিং অঞ্চলায়ন কাকে বলে? জি, স্যার, বলেন। থামেন আর্থপোডাদের দেহ খণ্ডগুলোর অঞ্চলীকরণকে বলে অঞ্চলায়ন। আর্থপোডাদের দেহ খণ্ডগুলোর অঞ্চলীকরণকে বলে অঞ্চলায়ন। ঠিক আছে? অঞ্চলীকরণকে হ্যাঁ অঞ্চলীকরণকে বলা হয় অঞ্চলায়ন হ্যাঁ অঞ্চলীকরণকে অঞ্চলীকরণের বাংলা হ্যাঁ বলি যে দেখো এটাকে আমরা বলছি মস্তক অঞ্চল, তারপরে এটাকে বলছি বক্ষ অঞ্চল, আর এটাকে বলছি উদর অঞ্চল। এদের এক একটা অঞ্চলকে ট্যাগমাটা বলা হয়, এটা মনে রাখবা। ট্যাগমাটা কাকে বলে? আর্থপোডাদের দেহের বিভিন্ন অঞ্চলকে বলা হয় ট্যাগমাটা। স্যার এটা শুধু আর্থপোডাদের ক্ষেত্রে হ্যাঁ আর্থপোডাদের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য না। হ্যাঁ যেমন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা আর্থপোডাদের আমাদের ক্ষেত্রে তো আছে। আছে বক্ষ উদর হ্যাঁ আছে, কিন্তু আমাদের ওরকম খণ্ডায়ন নাই। ওখানে কি পার্থক্য আছে না এখানে দেখো পুরা খণ্ড, এই যে মস্তক অঞ্চল পুরা, একটা ডাই ধরলে বুঝবা, একটা ডাই দেখবা মস্তক অঞ্চল ডাই পোকা আছে না বা পিঁপড়া আছে, দেখবা যে মাথার কাছে মাথা এটার কাছে একটা মানে হ্যাঁ খুলে আসা মনে হয় যে খুলে আসার মতো একটা থাকে না, তা আমাদের তো ওরকম খুলে আসার মতো কিছু নাই। তাহলে তো খুলে আসবে হ্যাঁ একবার কি বললেন আরেকটা ট্যাগমা মানে হলো যে আর্থপোডাদের দেহের যে বিভিন্ন অঞ্চল, এরকম প্রতিটি অঞ্চলকে বলা হয় ট্যাগমা। আর্থপোডাদের যে ট্যাগমাটা, ট্যাগমাটা ট্যাগমাটা মানে বহুবচন, আর ট্যাগমা মানে একটা অঞ্চলকে। আর্থপোডার যে তিনটা অঞ্চল আছে না, এদের এক একটা অঞ্চলকে ট্যাগমা বলে, আর সবগুলো অঞ্চলকে ট্যাগমাটা বলা হয়। সব পোকাকে এই আর্থপোডার অন্তর্ভুক্ত হ্যাঁ সব পোকা, যত পোকা আছে সব পোকা আর্থপোডার অন্তর্ভুক্ত। মনে রাখবা, তুমি যত পোকা মাকড় দেখো, মাকড়ও আর্থপোডার মধ্যে পড়ে, পোকাও আর্থপোডার মধ্যে পড়ে। ঠিক আছে? আর সব থেকে পৃথিবীতে হ্যাঁ প্রতিটা অঞ্চলকে ট্যাগমাটা বলে, এটাও হবে। আচ্ছা এখন হচ্ছে এবার আমরা চলে আসি স্যার ওটা কি বলতেন বলেন প্রতি পৃথিবীতে ট্যাগমার বাংলা অর্থই কিন্তু অঞ্চল, বুঝছো? ট্যাগমার বাংলা অর্থ কি? অঞ্চল। ট্যাগমা এর বাংলা অর্থই কিন্তু অঞ্চল। ট্যাগমা এর বাংলা অর্থ হলো অঞ্চল, আর ট্যাগমাটা মানে বহুবচন। প্রতিটি অঞ্চলকে মানে কি সবগুলো অঞ্চল মিলে কিন্তু অপশন, বুঝছো? প্রতিটি মানে কি সবগুলো অঞ্চল মিলে ট্যাগমাটা, মাটা মানে কি বহুবচন। আর এই ট্যাগমা না, ট্যাগমা মানেই হলো অঞ্চল। ট্যাগমা মানেই কি? অঞ্চল। ট্যাগমা ল্যাটিন শব্দের বাংলা অর্থ অঞ্চল। ঠিক আছে? আচ্ছা এখন হলো উপাঙ্গ কাকে বলে? প্রাণীদের সাথে সংযুক্ত যেসব বাহ্যিক ও নরমক্ষম অঙ্গ প্রাণীর খাদ্য গ্রহণ, চলন, সংবেদন ইত্যাদি কাজের সাথে জড়িত, তাদেরকে উপাঙ্গ বলে। বাহ্যিক কেন? যেমন ধরো আর্থপোডাদের এদের হলো অ্যান্টেনা আছে, তারপরে এদের হলো মুখমণ্ডল যেটা, সেটা কিন্তু বিভিন্ন খণ্ড, আলাদা আলাদা খণ্ডে বিখণ্ডিত। হ্যাঁ বলছি ওখানে যায়নি, তারা যাচ্ছি। স্টাইল হলো গোড়ার স্ফীত অংশ। স্টাইলের বাংলা অর্থ অ্যান্টেনা আছে, এদের যে পা গুলা আছে, এদের তো পা আছে, হ্যাঁ এদের যে পা আছে, এই পা গুলা বক্ষ অঞ্চলে পা গুলা থাকে। তো এই পায়ের যে গোড়ার অঞ্চল থাকে, এই গোড়ার অঞ্চল নাম স্টাইল। এই গোড়াটা হলো স্টাইল। স্টাইল মানে স্ফীত, এটা বেশ স্ফীত হয়। হ্যাঁ আচ্ছা তাহলে উপাঙ্গ পড়বো আমরা। উপাঙ্গ হচ্ছে যে এই যে আশপাশে, উপাঙ্গ মানে কি অঙ্গের আশপাশ বোঝায়। উপাঙ্গ মানে অঙ্গের আশপাশ বোঝায়। হ্যাঁ যেমন আমাদের হলো
এটা কি কি বলি আমরা মাথা থেকে আমাদের মেরুদণ্ডের শেষ ভাগ পর্যন্ত এটাকে কিন্তু আমরা অক্ষীয় কঙ্কাল বলি। উপাঙ্গীয় মানে উপাঙ্গ, উপাঙ্গ মানে কি যে হাত পা আশপাশে যা থাকবে, অক্ষের আশপাশে যা তাই উপাঙ্গ, অক্ষের আশপাশে যা থাকবে তাই হলো উপাঙ্গ। আচ্ছা, তারপরে এখান থেকে প্রান্তিকতা এগুলো থেকে কোনো কোশ্চেন হয় না, বুঝতেও পারবে অবশ্য। এগুলো বাড়ির কাজে দিচ্ছি, বাসায় একটু করে দেখবা। তল থেকেও কোনো কোশ্চেন হয় না। সিলোম তো কতদিন হয়েছিল। এবার আমরা সরাসরি চলে আসবো হচ্ছে সংবহন তন্ত্র। এটা হচ্ছে পর্ব পড়ার সময় সেখানে আমরা শিখবো। এখান থেকে কোনো কিছু করার এখন দরকার নাই, সময় নষ্ট করার দরকার স্যার, নেই। আজকে থাকবে কেন? হ্যাঁ, এবার সরাসরি নটকট থেকে বলবো। সংবহনতন্ত্রের এটা একাইনোডার্মাটার মধ্যে আছে, এখান থেকে কোনো কোশ্চেন হয় না, ওখানে শিখে নেবো আমরা। কঙ্কালেরও এটা হলো সামনে আমরা একাইনোডার্মাটার মধ্যে পড়বো, এখান থেকে কিছু কোশ্চেন হয় না, নটকট থেকে পড়তে হবে। এই 20টা পর্যন্ত আজকে আমরা পড়ি অন্তত। হ্যাঁ, আচ্ছা স্যার, শেষ করে দেন। নটকট 5 মিনিটে শেষ হয়ে যাবে। সেলিমিনেশন করতে হবে। হ্যাঁ, 5 মিনিটে শেষ হয়ে যাবে। নটকট সরাসরি নটকটে আসো। হ্যাঁ, এগুলো করতে হবে না, এগুলো হচ্ছে একাইনোডার্মাটা মানে পর্বের মধ্যে এগুলো আছে, ওখানে শিখলেই হবে। একই জিনিস বারবার শিখে সময় নষ্ট করার দরকার নেই। করতে পারো, তবে এটা যে আমরা পর্ব পড়ার সময় সেখানে পাবো, সেখান থেকে পড়বো। আচ্ছা, এখন দেখো নটকট। প্রথমে আমরা বাংলা জানবো। নটকটের বাংলা কি বলো? নটকটের বাংলা কি? কি বলতে পারবা? অপরিণত ভ্রূণ টাইপ। বৈশিষ্ট্য। সবই বৈশিষ্ট্য। স্যার, আমরা বললে আমরা জানি না আমরা বুঝা দিতে পারবো, কিন্তু বুঝাতে পারবো না সরাসরি। হ্যাঁ, স্যার ওই যে ভ্রূণী অবস্থায় মেরুদণ্ড মানে এখন আমি বললাম এক যে সময় নাটক থাকে মেরুদণ্ড আমি বললাম যে ফাদার মানে কি, তুমি বলছো ফাদার হচ্ছে এমন যে যারা আমাদের কাছে পড়াশোনা করে মনোযোগ দেয়, থাকতে দেয়, এটাকে ফাদার বলে। এরকম একটা স্যার বলে দেন তো। অনেক আলোচনা করে, এটাকে ফাদার বলে, তাই না? আচ্ছা, নটকটের বাংলা অর্থ হলো, দেখো নট মানে পিছনে, আর কট কট মানে দড়ি, কট মানে দড়ি, পিছনে দড়ি। নটকটের বাংলা অর্থ কি? পিছনে দড়ি। নটকটের বাংলা অর্থ কি? পিছনে দড়ি। বিদেশি বইগুলো যেগুলো সত্যি আমাদের বিদেশি দেশে ভাষায় বই নাই। লেখা, কোন বই বুঝেন কেমনে? কোন বই বলে? আমেরিকান ইউনিভার্সিটিতে এইসব বইগুলো পড়ানো হয়। হ্যাঁ। বইটার নাম তো বলেন না। আচ্ছা, দেখো এবার হলো এই যে এই জিনিসটা কি সেটা একটু বুঝি। হ্যাঁ, পিছন দিকে দড়ির মতো থাকে সেটা তো বুঝলাম। হ্যাঁ, পিছন দিকে দড়ির মতো থাকবে সেটা তো নটকট। এরা স্থিতিস্থাপক হয় এবং হচ্ছে অখণ্ডায়িত হয়। স্থিতিস্থাপক ছিল। অখণ্ডায়িত আমাদের ছিল, আমাদের হচ্ছে আমরা যখন পেটের মধ্যে ছিলাম, যখন আমাদের তৈরি হচ্ছিলাম আর কি, 5 মাস পর্যন্ত আমাদের হচ্ছে মেরুদণ্ড যেটা আছে না, এটা কিন্তু মেরুদণ্ড না, তখন নটকট আকারে ছিল, পিছনে দড়ির মতো ছিল, পিছনে দড়ির মতো ছিল। হ্যাঁ, একবারে দড়ির মতো। তো দড়ি যখন একটু সফট হয়, হ্যাঁ, যদিও টানলে লম্বা হয় না, ওই নটকট কিন্তু টানলে একটু লম্বা হবে। নটকট তুমি গোল করলে গোল হবে। 5 মাসের বাচ্চাকে তুমি যেদিক খুশি সেদিক গোল করতে পারবা, মানে পেটের মধ্যে কার 5 মাসের বাচ্চা ইয়ে না। শেষে আবার হওয়া বাচ্চা দিয়ে তুমি মরে গেল। সেই এর মতো এক ডাক্তার নাকি বলছে, এক ডাক্তার বলছে যে ওষুধ খাওয়ানোর আগে ভালো করে ঝাঁকিয়ে তারপরে খাওয়াবে। বাচ্চা মরে গেছে, ডাক্তার আপনার কথা শুনতে যাতে আমার বাচ্চা মারা গেল। ডাক্তার তো ডাক্তারই ছেড়ে দিবে। আরেকটা ঘটনা আছে, এরকম ডাক্তার বলছে যে মানে একজনের পায়খানা হচ্ছে না বেশ কিছুদিন থেকে, তো বলছে যে ওই এক ধরনের ডোজ আছে যেটা মলদারে দিতে হয়, তো বলছে যে এটা পায়খানা রাস্তায় দিবেন, দেখবেন যে হয়ে যাবে। তো ওই এটা শুনে টুনে ও করছে কি, রোগীর পায়খানা রাস্তায় না দিয়ে পায়খানা রাস্তায় ভালো করে খালি বলছে যে 3 বার পায়খানা রাস্তায় দিবেন, আর পায়খানা রাস্তায় ওর মধ্যে ক্যানের মধ্যে ফেলে কাজ হয় না। তো বলছে যে
ডাক্তার বলছে আপনি তো যেটা দিলেন সেটা তো আমি তো 3 বারই পায়খানা রাস্তা দিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। যে কেমন কথা, এটা তো অব্যর্থ, এটা তো কাজ হওয়ার কথা, তো হচ্ছে না। তো বলছে ঠিক আছে তাহলে এবার 4 বার করে পায়খানা রাস্তা দিই, 4 বার করে আবার পায়খানা দেখি, তাও তো লাভ হয় না। তখন বলছে যে কি ব্যাপার, কি আচ্ছা বলেন তো আপনি ঠিকভাবে পায়খানা রাস্তা কি দিতে পারছেন না পারছেন না? বলছে না ঠিকভাবে তো, এটা তো দেওয়া কোনো ব্যাপারই না, খালি এখন ধরছে আর করে দিচ্ছে। না, এটা তো এইভাবে হয় না। তখন হচ্ছে তো ওই ক্যানের মধ্যে আচ্ছা তাহলে 5 মাস, হ্যাঁ 5 মাস হচ্ছে 5 মাস বয়স পর্যন্ত পিলের মধ্যে নটকট, পরবর্তী 6ষ্ঠ মাস থেকে এটা হলো খণ্ডিত হয়ে হয়ে এরকম কশলিকা নির্মিত। কশলিকা মানে মেরুদণ্ডের ছোট অস্থি, কশলিকার বাংলা অর্থ মেরুদণ্ডের ছোট অস্থি। এরকম কশলিকা নির্মিত, এটা হয়ে যায়, এটা হয়ে যায়, এটা কি বলা হয় তখন হচ্ছে এটা মেরুদণ্ডের প্রত্যেক অংশ কতটুকু? হ্যাঁ বলো। ওখানে দেখান তো এই প্রত্যেক যে অংশ। একটা এই যে খন্ড খন্ড, 12টা, এটা একটা 12টা। কশলিকা, এটা একটা কশলিকা, এটা একটা কশলিকা, এইভাবে এই খন্ড খন্ডগুলা, হ্যাঁ এটা 12টা না, এটা প্রথমে 33টা থাকে, তোমাদের 33টা আছে, হ্যাঁ আমরা এখন 26 বছর বয়স হলে এটা তখন 26টা হবে। কিছু অস্থি একই ভিতরে বাড়ে হয়ে না, যায়। স্যার। হ্যাঁ এক রান আর এক রান ওগুলো এক এক চারটা হয়ে যায়, হ্যাঁ। তাহলে হচ্ছে এই অবস্থাটা পরে হয়েছে, হ্যাঁ আমরা পেট থেকে বের হওয়ার পরে মেরুদণ্ড হয়েছে। তার আগে কি নটকট, পিছনে দড়ির মতো একটা ছিল, তাই না? পিছনে দড়ির মতো, তারপর কি হলো মেরুদণ্ড হলো। তো এটাকে আমরা নটকট বলি। মেরুদণ্ডের বাংলা অর্থ কি বলো? আপনি বলেন। দণ্ড মানে হচ্ছে শক্ত ব্যাকবোন। দণ্ড। মানে মেরুদণ্ডের বাংলা অর্থ কি? প্রান্তের হচ্ছে প্রান্তের দণ্ড। শক্ত প্রান্ত। কাছাকাছি হয়েছে, পিছনের হাড়, পিছনের হাড়, হ্যাঁ ঠিক পিছনের হাড়। না কেন? আচ্ছা তাহলে আমি বলি যে মেরুদণ্ডের বাংলা অর্থ হলো যে দণ্ডর বা যে লাঠির 2টা প্রান্ত আছে, তাই বলা হয় মেরু। দুই মেরু মানে এটা মেরু বরাবর, দুই মেরু বরাবর লম্বা না, 2 মেরু বরাবর, এই জন্য এর নাম হলো মেরুদণ্ড। তাহলে হতে পারে এটা ছোটকাল থেকে শিখে আসছে কিন্তু এটা মানে কি সেটা জানো না, এটা খুব দুঃখজনক। মেরুদণ্ড মানে কি বলছেন? না লাঠি হলে তো 2 প্রান্ত, কিন্তু একটা ফুটবলের ওর কি 2 প্রান্ত আছে? তাহলে এটা যে একটা লাঠি এটা বোঝাতে হবে, এবং এই লাঠিটা 2 প্রান্ত বরাবর আছে, এটা বোঝানোর জন্য এর নাম মেরুদণ্ড রাখা হয়েছে, ঠিক আছে? এমনি লাঠি সেটা 2 প্রান্ত বরাবর, আমাদের শরীরের সাথে যে এই লাঠিটা 2 প্রান্ত বরাবর আছে এটা বোঝানোর জন্য, শরীরের 2 প্রান্ত বরাবর আছে এটা বোঝানোর জন্য মেরুদণ্ড নাম হয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে এটা হলো নটকট। এরপরে দেখো নটকট এখন নাও থাকতে পারে, না থাকলে নন কর্ডেট, আর থাকলে সেটা হলো কর্ডেট। অর্থাৎ নটকট থাকাটাই হলো কর্ডেট, আর নটকট না থাকা হলো নন কর্ডেট, ঠিক আছে? আচ্ছা এখন দেখো যে 3টা উপবর্গ আছে কর্ডাটার, যদি কর্ডাটের নিচে লেখা আছে কর্ডাটাকে বর্গকে 3টা ভাগে ভাগ করা হয়, হ্যাঁ হ্যাঁ কর্ডাটার বাংলা অর্থ হলো কট মানে দড়ি, আটা মানে সংযুক্ত, দড়ি সংযুক্ত, যে সমস্ত প্রাণীদের দড়ি সংযুক্ত থাকে তাকে বলা হয় কর্ডাটা। কট যোগ আটা, আটা মানে কি সংযুক্ত, দড়ি সংযুক্ত, যে সমস্ত প্রাণীদের পিছনে দড়ি থাকে তাদেরকে বলা হয় কর্ডাটা। প্রাণীদেরকে কর্ডেট, আর কর্ডাটা হলো মানে এমনি ইয়ে হিসেবে, যেমন হচ্ছে নাউন আর অ্যাডজেক্টিভ হিসেবে, হ্যাঁ নাউন আর অ্যাডজেক্টিভ হিসেবে। আচ্ছা এখন দেখো 2টা পর্ব আছে, 3টা আছে উপবর্গ, একটা হলো ইউরো কর্ডাটা। ইউরো কথাটা আসছে পুরা থেকে, ইউরো কথাটা আসছে পুরা থেকে, পুরা মানে হচ্ছে লেজ, পুরা মানে কি লেজ। যাদের নটকট বা কর্ডেট, যাদের নটকট শুধুমাত্র লেজে থাকে, যাদের নটকট শুধুমাত্র লেজে থাকে, তাদের কি লেজেই যদি শুধু থাকে তাহলে এটাই হলো যে ইউরো কর্ডেট। ইউরো মানে পুরা, পুরা মানে লেজ। যাদের নটকট শুধু লেজে থাকে, যাদের নটকট শুধু লেজে থাকে তারাই হচ্ছে যে ইউরো কর্ডাটা। সেফালো মানে কি? সেফালো মানে মাথা, তাই না? তারটি কিন্তু বলতে পারছো সেফালো মানে মাথা। তাহলে মাথা যাদের নটকট মাথা থেকে লেজ পর্যন্ত থাকে তাদেরকে বলা হবে সেফালো কর্ডাটা। দাঁড়ান, লেজ থেকে ওটা প্রথমে তৈরি হয় না ইউরো কর্ডাটা?
হ্যাঁ রেস থেকে মাথা পড়ছে না না, প্রথমে লেজ থেকে মাথা না, প্রথমে ইউরো কথাটা বললাম। ইউরো মানে কথাটা হচ্ছে উড়া থেকে, উড়া মানে লেজ, যাদের নটকট শুধু লেজে থাকে আর কোথাও থাকে না। আর সিম্বল কোয়ার্টারটা সেভাবে মানে মাথা থেকে লেজ পর্যন্ত, পুরো মাথা থেকে লেজ পর্যন্ত পুরা, বুঝতে পেরেছো? এই আর ভার্টিব্রেটা তো আমরা, তাই না? ভার্টিব্রেটা মানে ভার্টিব্রেটা মানে মেরুদণ্ড, ভার্টিব্রেটা মানেই হলো মেরুদণ্ড। পার্ট 2 কিন্তু এর মধ্যে সিম্বল কোয়ার্টার পার্ট 2 ও ভার্টিব্রেটা হলো যে যাদের হচ্ছে মেরুদণ্ড থাকবে, উপরের দুটো কিন্তু মেরুদণ্ড থাকবে না। ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা এদের জিন্দেগিতে কখনোই মেরুদণ্ডে রূপান্তরিত হবে না, সারা জীবনে নটকট নটকট। আর আমাদের পার্থক্য কি? আমাদের হচ্ছে নটকটটা হচ্ছে মেরুদণ্ডে মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যাবে, এটা হলো পার্থক্য। সিম্বল কোয়ার্টারে যদি থানা হিসেবে বড় হবে না তারা হিসেবে বলতে যে তুমি যদি যেদিক সেদিক করো হবে সাপ, হ্যাঁ হ্যাঁ, যেদিক সেদিক করো সাপে সেটা না হবে। বড় হবে কি আচ্ছা এবার একটু দেখো, অপ্রয়োজনীয় কথা না বলি। আচ্ছা ভার্টিব্রেটা বোঝা গেল। আচ্ছা ভার্টিব্রেটা এই না এখানে সত্যি এটা বসছে না এটা সত্যি হবে কি হ্যাঁ, তুলে দেখো, হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখতে হবে। দেখি আমি এই রাসেল ভাই কত অনেকগুলো আছে তো স্যার হবে কি সত্যি বলে আচ্ছা ভার্টিব্রেটা মানে মেরুদণ্ড, কিন্তু এইটার সাথে যদি তুমি শুধুমাত্র ই যুক্ত করে দাও, এই যে ভার্টিব্রে আচ্ছা এটা রে- এই যুক্ত করে দিলে এটার নাম কশেরুকা হয়ে যায়। কশেরুকা মানে মেরুদণ্ডের ছোট অস্থি, কশেরুকা মানে মেরুদণ্ডের ও আচ্ছা এটা মেরুদণ্ডের ছোট অস্থি, কশেরুকা মানে মেরুদণ্ডের ছোট অস্থি। তাহলে এই পর্যন্ত থাক। এরপরে আমরা আগামী শুক্রবার যখন ক্লাস হবে তখন এগুলা কিন্তু সবগুলা ধরবো, হ্যাঁ পড়ে আসতে তো হবে, নাহলে তো আবার করা হবে না, তাই না? সবাইকে ধরবো। আর ওই যে কেন পোকারা হলো লাইটের কাছে যায় সেটা উত্তর এখন এগুলো যদি বের করতে না পারো তাহলে আগামী মানে এত শুক্রবার ভাবতে পারবো না, বলে দেন। ভাবতে পারবে না, সামনে শুক্রবারে বলে দেবেন।